And the result is precisely what the advent of 19th century thought first produced in England, to wit, Byronism. এবং তারপরে বার্নার্ড শ একটা তুলনা দিচ্ছেন, কম্প্যারিজন, বলছে ফলটা কীরকম হয়েছে। এক্স্যাক্টলি বাইরনিজম মানে হচ্ছে ইংল্যান্ডে বাইরন একজন কবি ছিলেন এবং খুব বিখ্যাত কবি ছিলেন। টু উইট মানে হচ্ছে বাইরনের কবিতাগুলো ইন্সপায়ার্ড ছিল রোম্যান্টিসিজমের দ্বারা, উনি রোম্যান্টিক পোয়েট ছিলেন। তাহলে 19th সেঞ্চুরিতে বাইরন ইংল্যান্ডে মানুষজনের ওপরে যে প্রভাব ফেলেছিলেন, ঠিক সেই প্রভাবটাই কিন্তু এই মেজর সার্জিয়াসের ওপরে এসে পড়েছে। নাও তারপরে বাইরনিজমের একটা স্পেশাল ক্যারেক্টারের কথা শেষে উল্লেখ করা আছে, সেটা আমরা করব, কিন্তু তার আগে কী প্রভাব পড়েছে সেটা দেখে নেওয়া যাক। বাই হিজ ব্রুডিং অন দ্য পারপেচুয়াল ফেলিয়ার নট অনলি অফ আদার্স বাট অফ হিমসেলফ টু লিভ আপ টু হিজ ইম্যাজিনেটিভ আইডিয়ালস। এই লাইনটা বোঝার আগে আমাদেরকে মেজর সার্জিয়াসের যে আইডিয়াস, মানে উনি যে সমস্ত আদর্শকে মেনে চলে এবং যেগুলো হচ্ছে ইম্যাজিনেটিভ মানে কল্পনাপ্রসূত, সেইগুলো কী কী, ওনার যে ইম্যাজিনেটিভ আইডিয়ালসগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে উনি চান একজন ত্রুটিহীন হিরো বা নায়ক হওয়া। এটা ওনার আদর্শ, যে ওনার মধ্যে কোনো খুঁত থাকবে না, এটা একটা ওনার আদর্শ। আর দ্বিতীয় আদর্শ হচ্ছে উনি একজন মহৎ ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান। আর প্রেমের বিষয়ে ওনার আইডিয়ালস হচ্ছে যে ভালোবাসা যেন বিশুদ্ধ হয়, কাব্যিক হয় এবং সর্বোত্তম হয়। উনি এই ধরনের ভালোবাসাতেই বিশ্বাস করেন। আর যুদ্ধের ক্ষেত্রে ওনার আইডিয়ালস হচ্ছে যুদ্ধ হচ্ছে সম্মানজনক বা রেসপেক্টফুল হওয়া উচিত এবং খুবই গ্লোরিফাইড মানে মহিমান্বিত হওয়া উচিত। মানে উনি মডার্ন ওয়ারফেয়ার সেটাকে উনি বিশ্বাস করেন না, যেখানে প্রতিপক্ষ যখন অসুবিধার মধ্যে আছে বা ওদের দুর্বলতার সুযোগ নেই সেই সময় আঘাত করে, এটাকে উনি বিশ্বাস করেন না। উনি সামনাসামনি অনেক আগে যে ধরনের যুদ্ধ হতো সেই এক প্রকারের দ্বন্দ্বযুদ্ধ বা তলোয়ার যুদ্ধের বিশ্বাসী। উনি মনে করেন এখনকার যে যুদ্ধ সেটা সম্মানজনক নয়। তাহলে ওনার আদর্শ হচ্ছে যুদ্ধটা যেন সম্মানজনক মানে সামনে সামনে হয় এবং সমানে সমানে হয়। মানুষের যে সত্য, সাহস এবং মর্যাদা, এই তিনটে জিনিস আছে। উনি বলতেন যে মানুষকে সবসময় সত্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা উচিত, সাহসের সঙ্গে বেঁচে থাকা উচিত এবং মর্যাদার সাথে বেঁচে থাকা উচিত বা কাজ করা, মানে এই তিনটে জিনিসকে মনে রেখে মানুষের যে কোনো কাজ করা উচিত। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালিটিতে যাই মানে বাস্তবসম্মতভাবে যাই, তাহলে বাস্তবসম্মতভাবে দেখতে গেলে এই মানদণ্ডগুলো বা এই আইডিয়ালসগুলো এইগুলো কিন্তু সব সময়ে মেনে চলা সম্ভব নয়। ইনফ্যাক্ট দেখো এই লাইনটায় বলছে যে ব্রুডিং মানে গভীর চিন্তা করা, যে এই সমস্ত অবাস্তব আদর্শগুলোকে সে যখন মানতে পারে না বা মেনে চলতে পারে না, সে নিজে আদর্শে বিশ্বাসী হলেও এই আদর্শগুলোকে সবসময় মেনে চলতে পারে না এবং তার ফলে পারপেচুয়াল ফেলিয়ার, পারপেচুয়াল মানে সব সময় তার মনে হয় যে সে তার আদর্শ মেনে চলতে ব্যর্থ হচ্ছে এবং সেটার জন্য সবসময় সে নিজেকেই দোষারোপ করে। নট অনলি অফ আদার্স বাট অফ হিমসেলফ, মানে নিজে যখন আদর্শগুলোকে মেনে চলতে পারে না তার দুঃখ হয় বা সে গভীর চিন্তা করে সেটার বিষয়ে। অন্যরাও যখন এই আদর্শগুলো মানে তার ইম্যাজিনেটিভ আদর্শগুলোকে মেনে চলতে পারে না বা সক্ষম হয় না, তখন সেটাতেও তার খুব একটা ভালো লাগে না বা সেটাও সে অপছন্দ করে। হিজ কনসিকুয়েন্ট সিনিক্যাল স্কর্ন ফর হিউম্যানিটি, এবং সেইগুলো যখন কেউ স্বীকার করে না বা নাকচ করে তখন সে কনসিকুয়েন্ট তার ফলস্বরূপ কী হয়, সে সিনিক্যাল ঘৃণাপূর্ণ হয়ে যায়, স্কর্ন মানে অবজ্ঞা করা ফর হিউম্যানিটি, মানে তো তখন এই সমগ্র মানব সমাজকেই বা মানব সমাজের প্রতি একটা ঘৃণার মতামত পোষণ করে। The jejune credulity as to the absolute validity of his ideals. ওকে, না এখানে জেজুন মানে শূন্য, ক্রুডেলিটি মানে সহজে বিশ্বাস করার ঝোঁক। তাহলে এখানে বার্নার্ড শ কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে মেজর সার্জিয়াস যে আইডিয়ালসগুলোকে আদর্শ মনে করে, যে আইডিয়ালসগুলোকে কমপ্লিট অ্যান্ড অ্যাবসলিউট মনে করে, যে এর থেকে ভালো আদর্শ হতে পারে না, এর থেকে সঠিক আদর্শ হতে পারে না, কিন্তু বার্নার্ড শ বলছেন যে এটা শুধুমাত্র মেজর সার্জিয়াসের একটা ভ্রান্তি। ওনার যে আইডিয়ালসগুলো আছে সেগুলো হচ্ছে শূন্য এবং ক্রুডালিটি মানে যেগুলোকে খুব সহজে বিশ্বাস করা যায় এরকম ব্যাপার, কিন্তু আসলে সেই আইডিয়ালসগুলোর রিয়েল লাইফে কোনো ইমপ্লিকেশন নেই। এই জজুন ক্রুডালিটি মানে হচ্ছে
মেজর সার্জিয়াসের ফাঁকা বা শূন্য আইডিয়ালসগুলোর জন্য বলা হচ্ছে অ্যাজ টু অ্যাবসলিউট ভ্যালিডিটি, এবং সেগুলোকে সে চরমভাবে বিশ্বাস করে এবং সেগুলোকে সে মনে করে চরম সত্যি টু হিজ আইডিয়ালস, অ্যান্ড দ্য আনওয়ার্দিনেস অফ দ্য ওয়ার্ল্ড ইন ডিসরিগার্ডিং দেম। এবং যখন পৃথিবী এই তার শূন্য আইডিয়াসগুলোকে, আনওয়ার্দিনেস মানে ডিসরিগার্ড মানে অবহেলা করে, তখন সে এই পুরো পৃথিবীটার বিরুদ্ধে চলে যায়। সে বলে এই পৃথিবীটাই আমাকে বোঝার জন্য অযোগ্য। হিজ উইনসিং অ্যান্ড মকারিজ আন্ডার দ্য স্টিং অফ দ্য পেটি ডিসলিউশনস। নাও হিজ উইনসিং, এখানে উইনসিং মানে পেন, মানে তার খুব ব্যথা লাগে, সে খুব হার্ট হয়। অ্যান্ড মকারিজ, মকারিজ মানে উপহাস, বাট এই সেন্সে আমরা এখানে ধরতে পারি যে মকারিজ মানে হচ্ছে বিটার রিয়াকশন, মানে তার তিক্ত অভিজ্ঞতা হয়। এখানে মকারিজ মানে তিক্ত অভিজ্ঞতা, তাহলে উইনসিং মানে সে ব্যথা পায় এবং তার খুব তিক্ত অভিজ্ঞতা হয়। কখন এই তিক্ত অভিজ্ঞতাটা হয়? যখন সে দেখে আন্ডার দ্য স্টিং অফ দ্য পেটি ডিসলিউশনস। আন্ডার দ্য স্টিং অফ দ্য পেটি ডিসলিউশন মানে পেটি মানে ক্ষুদ্র, ডিসলিউশন মানে মোহভঙ্গ। সেই আনরিয়ালিস্টিক আইডিয়াসগুলো সে চায় যেন সমগ্র মানব সমাজ মেনে চলে। কিন্তু যখন সে মানুষজনকে দেখে এবং তাদেরকে যখন দেখে যে না, তারা তার আইডিয়ালস মানে মেজর সার্জিয়াসের আইডিয়ালসের উপরে ভিত্তি করে তাদের জীবন লিড করছে না, তখন তার খুব উইনসিং মানে ব্যথা লাগে এবং মকারিজ মানে তার তিক্ত অভিজ্ঞতা হয় এবং তার মোহভঙ্গ হয়ে যায়। পেটি ডিসলিউশন, যে মানুষের তো এই সমস্ত আইডিয়ালস নিয়েই বেঁচে থাকা উচিত, কিন্তু সেইগুলো যখন দেখে যে মানুষ করছে না, তখন তার মোহভঙ্গ হয়ে যায় বা ডিসলিউশন হয়ে যায়। তো এটাই হচ্ছে এটার মানে। আর এই অবজারভেশনটা সে কেন করতে পারে? এভরি আওয়ার স্পেন্ড অ্যামং ম্যান ব্রিংস টু হিজ ইনফলিবলি কুইক অবজারভেশন, কারণ সে মনে করে, সে ইনফলিবলি মানে অবিশ্বাস্যভাবে, মানে সে মনে করে তার পর্যবেক্ষণ ক্ষমতা অবিশ্বাস্যভাবে দ্রুত এবং সঠিক, এবং সে যখন মানুষের সঙ্গে মেলামেশা করে তখন এই অবজারভেশনগুলো সে করে। তাহলে এই অবজারভেশন করার ফলে, মানুষের প্রতি এরকম একটা মনোভাব পোষণ করার ফলে তার ক্যারেক্টারের মধ্যে একটা বিশেষ দিক দেখা যায়। সেইটা কি? হি হ্যাজ অ্যাকোয়ার দ্য হ্যাফ ট্র্যাজিক। তাহলে সে নিজেকে কি মনে করে? যে হ্যাফ ট্র্যাজিক মানে এমন ভাব করে যে তার সঙ্গে খুব বড় একটা ট্র্যাজিক ঘটনা হয়েছে, মানে সে খুবই ট্র্যাজিক একজন হিরো। এখানে ট্র্যাজিক মানে হচ্ছে বিষাদময়, তাহলে সে নিজে এমন একটা ভাব করে যে সে খুবই বিষাদময়। হাফ আইরনিক এর মানে তার পার্সোনালিটির কথাই বলা হচ্ছে, এবং সেই পার্সোনালিটির মধ্যে একটা আইরনিক দিকও থাকে। আইরনিক মানে বিদ্রুপাত্মক। দ্য মিস্টিরিয়াস মুডিনেস, এবং তার মুড মানে তার যে মেজাজ সেটা মাঝে মাঝে পাল্টে যায় বা খারাপ হয়ে যায়। মিস্টিরিয়াস মানে রহস্যজনক, মানে কখন তার মেজাজ ভালো থাকবে কখন খারাপ থাকবে সেটা কেউ বলতে পারে না। দ্য সাজেশন অফ এ স্ট্রেঞ্জ অ্যান্ড টেরিবল হিস্ট্রি দ্যাট হ্যাজ লেফট হিম নাথিং বাট আনডাইং রিমোর্স, এবং এমন একটা ভাব সে করে, সাজেশন মানে এটা বলে দেয় যে তার একটা অদ্ভুত এবং খুব বিষাদময় একটা হিস্ট্রি আছে, মানে এই ব্যক্তিটার সঙ্গে হয়তো অনেক খারাপ কিছু হয়েছে এবং তার একটা বিষাদময় হিস্ট্রি বা পাস্ট থাকার ফলেই সে এইরকম স্বভাবের হয়ে গেছে। হ্যাজ লেফট হিম নাথিং বাট আনডাইং রিমর্স, এবং তাকে মনে হয় যে তার জীবনে আর কিছু নেই, শুধুমাত্র তার জীবনে অনুতাপ আছে, এবং সেই অনুতাপটা হচ্ছে আনডাইং মানে কি, যেটা কখনো তার থেকে আলাদা হচ্ছে না, সে সব সময় অনুতাপের মধ্যে আছে। বাই উইচ চাইল্ড হ্যারাল্ড ফ্যাসিনেটেড দ্য গ্র্যান্ডমাদার অফ হিজ ইংলিশ কন্টেম্পোরারিজ, এবং ঠিক এই রকম একটা পার্সোনালিটি ওই বলেছিলাম বাইরনের লেখায় চাইল্ড হ্যারাল্ডস পিলগ্রিমেজ, এখানে চাইল্ড হ্যারাল্ডের ছিল, এবং এই ধরনের পার্সোনালিটির সঙ্গে ওই রকম দেখতে যদি হয় তাহলে তাদেরকে ফ্যাসিনেটেড দ্য গ্র্যান্ডমাদার্স কন্টেম্পোরারি মানে সমসাময়িক, তাহলে সমসাময়িক যুগের যে গ্র্যান্ডমাদার তারা কিন্তু ভীষণভাবে ফ্যাসিনেট, মানে তাদের এই ধরনের ক্যারেক্টার ভীষণ পছন্দ হতো, যে যার মধ্যে একটা মেলানকনি থাকবে, দুঃখ থাকবে, বিষাদ থাকবে, এবং যে সবসময় অনুতাপের মধ্যে বসবাস করে, এই রকম একটা ক্যারেক্টার মেয়েদের ভীষণ পছন্দ ছিল। ঠিক সেই রকম একটা ক্যারেক্টারই মেজর সার্জিয়াসের মধ্যে দেখা যাচ্ছে। Altogether, it is clear that here or nowhere is Rainer's ideal hero. Altogether মানে বার্নার্ড শ বলছেন পুরোটা যদি আমরা একসঙ্গে দেখি তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, হিয়ার অর নোহোয়ার মানে রাইনার আইডিয়াল হিরো
শুধুমাত্র সার্জিয়াস যদি না হয় তাহলে আর কেউ হতে পারে না। রাইনার একমাত্র আইডিয়াল হিরো হচ্ছে সার্জিয়াস। ক্যাথরিন ইজ হার্ডলি লেস এনথুজিয়াস্টিক। নাও রাইনা কি একটু রিজার্ভ, একটু সংযত চরিত্রের, সেই জন্য সে তার মনের ভাব তেমনভাবে খোলাখুলি প্রকাশ করে না। কিন্তু তার মা ক্যাথরিন ইজ হার্ডলি লেস এনথুজিয়াস্টিক, সে কিন্তু এত কম উৎসাহী নয়, অ্যান্ড মাচ লেস রিজার্ভড ইন শোয়িং হার এনথুজিয়াজম, এবং মাচ লেস রিজার্ভ মানে অনেক কম সংযত তার উৎসাহ দেখানোর জন্য, মানে তার লাইকেবিলিটি দেখানোর জন্য। সে কতটা মেজর সার্জিয়াসকে পছন্দ করে সেটা সে খোলা মনেই মেজর সার্জিয়াসের সামনে প্রকাশ করে, যেটা রাইনা অতটা করতে পারে না। অ্যাজ হি এন্টার্স ফ্রম দ্য স্টেবল গেট, এরপরে হি মানে এখানে সার্জিয়াস স্টেবল গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলেন। শি রাইজেস এফিউসিভলি টু গ্রিট হিম, ওকে দেখেই ক্যাথরিন এফিউসিভলি মানে ভীষণ উৎসাহের সঙ্গে উঠে দাঁড়ালো তাকে অভ্যর্থনা করার জন্য। পেটকফ ইজ ডিস্টিংক্টলি লেস ডিসপোজড টু মেক এ ফাস অ্যাবাউট হিম, কিন্তু পেটকফ এই রাইনা বা ক্যাথরিনের মতো এতটা উৎসাহী নয় মেজর সার্জিয়াসকে নিয়ে। সে যখন এলো সে তাকে অভ্যর্থনা করার জন্য এত হই হই করে কিন্তু উঠলো না। পেটকফ, হিয়ার অলরেডি সার্জিয়াস, গ্ল্যাড টু সি ইউ, আরে তুমি চলে এসছো, দেখে ভালো লাগলো। ক্যাথরিন, মাই ডিয়ার সার্জিয়াস, শি হোল্ডস আউট বোথ হার হ্যান্ডস। ক্যাথরিন মাই ডিয়ার সার্জিয়াস বলে তার দুটো হাতই প্রসারিত করে দিল। সার্জিয়াস কিসিং দেম উইথ স্ক্রুপুলাস গ্যালেন্ট্রি। সার্জিয়াস সে তো নিজেকে বীর মনে করে, সে তখন সেই হাতগুলোকে স্ক্রুপুলাস মানে সতর্কভাবে কিন্তু এমন একটা বীরত্বের ভান করে ধরলো এবং সেগুলোকে চুম্বন করলো। তারপরে বললো মাই ডিয়ার মাদার, ইফ আই মে কল ইউ সো, বলো কি আমার মা, বলো কি আমার অধিকার আছে তো এইটা বলার। পেটকফ ড্রাইলি, পেটকফ তখন শুষ্কভাবে বললো মাদার ইন ল সার্জিয়াস, মাদার ইন ল। বলছে আরে মা কেন, মাদার ইন ল বলো। সিট ডাউন অ্যান্ড হ্যাভ সাম কফি, বসো কফি খাও। সার্জিয়াস, থ্যাংক ইউ, নান ফর মি, বলি ধন্যবাদ কিন্তু আমার জন্য নয়, আমি ওসব খাই না। হি গেটস অ্যাওয়ে ফ্রম দ্য টেবল উইথ এ সার্টেন ডিস্টেস্ট ফর পেটকফস এনজয়মেন্ট অফ ইট। সে যখন দেখলো যে পেটকফ কফিটাকে এনজয় করছে, এটা তার কাছে মনে হলো খুব একটা সস্তা একটা আমোদ প্রমোদের ব্যাপার, এবং এটাতে সে বিশেষ অরুচির ভান করে সে সেটাকে নাকচ করলো, বললো না না আমি এসব পান করি না। অ্যান্ড পোস্ট হিমসেলফ উইথ কনসিয়াস গ্রেস, এবং তারপরে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো। পোস্ট হিমসেলফ মানে দাঁড় করানো, এবং সেইখানে দাঁড় করিয়ে সচেতন আছে কিন্তু কমনীয়তা, মানে সে নিজেকে খুব পোলাইট দেখাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে সে নিজেকে পোলাইট দেখানোর খুব চেষ্টা করছে। এরকমভাবে আগেনস্ট দ্য রেল, সেই যে সিঁড়ি ছিল সেই সিঁড়িতে যে রেল লাগানো ছিল সেই রেলের ওইখানে যে ঠেসান দিয়ে দাঁড়ালো খুব কমনীয় ভান করে। অ্যান্ড স্টেপস লিডিং টু দ্য হাউস, এবং সেই যে সিঁড়ি, সেই যে সিঁড়িগুলো বাড়ির মধ্যে চলে যাচ্ছে সেই সিঁড়ির সামনে গিয়ে এই ভঙ্গিমাতে দাঁড়ালো। ক্যাথরিন, ইউ লুক সুপার, মানে এরকম ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে দেখে ক্যাথরিন বললো তোমাকে চমৎকার দেখাচ্ছে, স্প্লেন্ডেড মানে অসাধারণ। দি ক্যাম্পেন হ্যাজ ইমপ্রুভড ইউ, ক্যাম্পেন মানে এই ওয়ার তোমার অনেক উন্নতি করেছে। এভরিবডি হিয়ার ইজ ম্যাড অ্যাবাউট ইউ, সবাই তো তোমার জন্য পাগল এখানে। উই ওয়ার অল ওয়াইল্ড উইথ এনথুজিয়াজম আফটার দ্যাট ম্যাগনিফিসেন্ট ক্যাভালরি চার্জ। তুমি যখন সেই ম্যাগনিফিসেন্ট সেই মহৎ ক্যাভালরি চার্জটা করেছিলে, এবং সেই গল্পটা আমরা যখন এখানে শুনলাম সেটা শুনে আমরা তো একদম উৎসাহে পাগল হয়ে গেছিলাম। সার্জিয়াস উইথ গ্রেভ আইরনি, সার্জিয়াস এই কথাটা শুনে খুব গভীরভাবে এবং বিদ্রুপের সঙ্গে বলল ম্যাডাম, ইট ওয়াজ দি ক্রেডল অ্যান্ড দ্য গ্রেভ অফ মাই মিলিটারি রেপুটেশন। বললো কি আপনি তো এটা ভাবছেন কিন্তু আপনি কি জানেন এটাই হচ্ছে ক্রেডল অ্যান্ড দ্য গ্রেভ। ক্রেডল মানে জন্ম, মানে যে শিশুরা যে বেডে ঘুমায়, আর গ্রেভ মানে আমরা জানি কবর। বলছে ওই ঘটনাটাই আমার জন্য যেমন সুখ্যাতি নিয়ে এসেছিল, সেটাই আবার আমার ডাউনফল বা আমার কুখ্যাতির কারণ হয়ে দাঁড়িয়েছে, আপনি জানেন কি? ক্যাথরিন, হাউ সো? তখন ক্যাথরিন ভাবছে সেটা কীভাবে? সার্জিয়াস তখন বোঝাচ্ছে যে আই ওয়ান দ্য ব্যাটল রং ওয়ে। বললো ঠিক আছে, আমি মানছি যে আমি যে যুদ্ধটা জিতেছি সেটা আমি ভুল পথে, মানে যুদ্ধের যে নিয়মকানুন হয় সেগুলো না মেনে জিতেছি, ঠিক আছে। when our worthy Russian generals were losing it the right way, তো সে বলছে আমাদের যে রাশিয়ান সোলজার্স, মানে আমরা যে রাশিয়ান অফিসারদের রিপোর্ট করি, তারা যা যা ইনস্ট্রাকশন দেয়, যে যে যুদ্ধ কৌশল দেয় আমরা সেটা মেনে চলি।
কিন্তু সেই অত নিয়মের মধ্যে থেকে তো আমরা হারছিলামই। তাহলে নিয়ম ফলো করে হারার থেকে আমি নিয়ম না মেনে জিতেছি, আপনিই বলুন কোনটা ভালো। আমি এটা করাতে কি হয়েছে জানেন, দ্যাট আপসেট দ্য প্ল্যান্স, তাতে তারা আবার প্রচণ্ড রেগে গেছে আমার উপরে বা বিক্ষুব্ধ হয়েছে। অ্যান্ড উন্ডেড দ্যার সেলফ এস্টিম, এবং এতে তাদের বিবেকে লেগেছে যে আমি তাদের কথা অমান্য করে ভুল পথে গিয়ে জিতে গেছি। এটাতে তারা খুব ক্ষুব্ধ হয়েছে। 2 of their colonel got their regiments driven back on the correct principles of scientific warfare। তারপরে সে বলছে জানেন তাদের 2টো রেজিমেন্ট ছিল, সেই রেজিমেন্টগুলোর দায়িত্বে ছিল 2টো কর্নেল, এবং তারা এই যে সায়েন্টিফিক ওয়ারফেয়ার মানে যুদ্ধ বিগ্রহ করার বৈজ্ঞানিক পদ্ধতি, তো তারা যুদ্ধ বিগ্রহ করার বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কি হয়েছিল লাভ, ও তাদের যে 2টো রেজিমেন্ট তাদেরকে পিছনে সরে আসতে হয়েছিল, মানে তারা হেরে গিয়েছিল। আরও ঘটনা বলছি, 2 মেজর জেনারেলস গট কিল্ড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য মিলিটারি এটিকেট। বলছে আর জানেন 2টো মেজর জেনারেল মারাই গেছিল, কিন্তু স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য মিলিটারি এটিকেট, কিন্তু মিলিটারির আদব কায়দা মেনে তারা মারা গেছিল। তাহলে কেউ যদি মারা যায় কিন্তু তারা যদি মিলিটারি আদব কায়দা মেনে মারা যায় তাহলে ঠিক আছে, আর আমি এসব না মেনে জিতে গেলাম সেটা ঠিক নয়। দোজ 2 কর্নেলস আর নাও মেজর জেনারেলস। আপনি জানেন সেই দুটো কর্নেল যারা হেরে গেছিল তারা এখন মেজর জেনারেলস হয়ে গেছে। অ্যান্ড আই অ্যাম স্টিল এ সিম্পল মেজর, আর আমি এখনও সেই একজন সাধারণ মেজরই আছি। ক্যাথরিন, ইউ শ্যাল নট রিমেন সো সার্জিয়াস। ক্যাথরিন বলে কি এটা খুবই বাজে হয়েছে, আই এম শিওর তুমি এরকম থাকবে না, তোমার প্রমোশন হবেই, তোমার পদোন্নতি হবেই। দি ওমেন আর অন ইয়োর সাইড, বলে কি এখানকার যত মহিলা আছে না সবাই তোমার পাশে আছে। অ্যান্ড দে উইল সি দ্যাট জাস্টিস ইজ ডান টু ইউ, বলছে এবং তারা দেখবে যে তুমি যেন ন্যায় বিচার পাও। সার্জিয়াস, ইট ইজ টু লেট, আই হ্যাভ অনলি ওয়েটেড ফর দ্য পিস টু সেন্ড ইন মাই রেজিগনেশন। বললো কি এইসবের অনেক দেরি হয়ে গেছে, আমি শুধু অপেক্ষা করছিলাম এই শান্তিটার জন্য যে কবে যুদ্ধটা শেষ হবে। আমি এই যুদ্ধ শেষ হয়ে গেছে আর আমি এই খবর পাওয়ার পরে আমার রেজিগনেশন বা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। পেটকফ ড্রপিং হিজ কাপ ইন হিজ অ্যামেজমেন্ট। পেটকফ কফি খাচ্ছিলেন, কফি খেতে খেতে কাপটা তার হাত থেকে পড়ে গেল বিস্ময়ে। বললো ইয়োর রেজিগনেশন, বলে কি তুমি পদত্যাগপত্র দিয়েছো? ক্যাথরিন, ও ইউ মাস্ট উইথড্র ইট। ক্যাথরিন তখন বলে উঠল না, তোমাকে এটা প্রত্যাহার করতেই হবে। সার্জিয়াস উইথ রেজলিউট মেজার্ড এমফেসিস, সার্জিয়াস তখন দৃঢ় প্রতিজ্ঞভাবে কিন্তু সংযতভাবে জোর দিয়ে বলল, ফোল্ডিং হিজ আর্মস, মানে একটা বীরের মতো ভাব করে সামনের দিকে আর্মসগুলোকে ফোল্ড করে বলল, আই নেভার উইথড্র। বললো কি আমি যা একবার বলে দিই সেটাকে আমি কোনো দিন প্রত্যাহার করি না। পেটকফ ভেক্সড, পেটকফ তখন বিরক্ত হয়ে বলল, নাও হু কুড হ্যাভ সাপোজ ইউ আর গোয়িং টু ডু সাচ এ থিং। বিরক্ত বলে, আরে তুমি আমাদেরকে আগে বলবে তো, কে ভেবেছিল যে তুমি এরকম একটা জিনিস করবে? সার্জিয়াস উইথ ফায়ার, সার্জিয়াস তখন জ্বলে উঠে বলল, এভরি ওয়ান দ্যাট নিউ মি, বলে কি আমি এরকমই লোক, প্রত্যেকে যারা আমাকে জানে তারা এটা আন্দাজ করেছিল। বাট ইনাফ ফর মাই সেলফ অ্যান্ড মাই অ্যাফেয়ার্স। বললো ঠিক আছে, আমার কথা যথেষ্ট হলো, আমার ব্যাপারে যথেষ্ট শুনলেন। হাউ ইজ রাইনা, রাইনা কেমন আছে? অ্যান্ড ওয়ার ইজ রাইনা, রাইনা কোথায়? রাইনা সাডেনলি কামিং রাউন্ড দ্য কর্নার অফ দ্য হাউস। ঠিক এই মুহূর্তে রাইনাকে আসতে দেখা গেল, মানে বাড়ির যেখানে ওই যে একটা কোণ ছিল সেই কোণ ঘুরে আসতে হয়, সেই রাস্তার কোণে তাকে দেখা গেল স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস ইন দ্য পাথ, এবং রাস্তার উপরে যে সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে সেই টপ অফ দ্য স্টেয়ার সেখানে সে দাঁড়িয়ে আছে। রাইনা ইজ হিয়ার, সে বলল রাইনা এসে গেছে। শি মেক্স আ চার্মিং পিকচার অ্যাজ দে অল টার্ন টু লুক অ্যাট হার। সবাই যখন তার দিকে ঘুরে তাকালো দেখলো যে তাকে দেখতে খুবই চার্মিং, মানে মনোমুগ্ধকর লাগছে। শি ওয়্যার্স অ্যান আন্ডারড্রেস অফ পেল গ্রিন সিল্ক, সে আন্ডারড্রেস হিসেবে একটা পেল গ্রিন সিল্ক পরে আছে। ড্রেপড উইথ অ্যান ওভারড্রেস, আর ওভারড্রেস ড্রেপড মানে আবৃত করা, আর তার উপরে আ থিন একরু, একরু মানে হচ্ছে অনেকটা বেজ কালারের লিনেন, সেই বেজ কালারের লিনেনের একটা ওভার ড্রেস দিয়ে সে নিজেকে আবৃত করে রেখেছে। ক্যানভাস এমব্রয়ডার, সূচিকর্ম করা আছে কিসের? উইথ গোল্ড। তার মানে বোঝা যাচ্ছে সে একটা বিশেষ ড্রেস এই ওকেশনের জন্য পরেছে। অন হার হেড শি ওয়্যার্স আ প্রিটি ফ্রিজিয়ান ক্যাপ অফ গোল্ড টিনসেল, মানে গোল্ডের রাংতা দেওয়া ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান হচ্ছে একটা দেশ,
সেই দেশের লোকজন যে ধরনের টুপি পরে সেরকম একটা খুব সুন্দর টুপি পরে আছে, যেটাতে সোনালি রঙের রাংতা দেওয়া আছে। সার্জিয়াস উইথ অ্যান এক্সক্লামেশন অফ প্লেজার, সার্জিয়াস এটা দেখে বা তাকে দেখে একটা আনন্দের ধ্বনি করলো। গোজ ইম্পালসিভলি, মানে খুব আবেগপ্রবণভাবে টু মিট হার, তার দিকে এগিয়ে গেল তার সঙ্গে দেখা করার জন্য। শি স্ট্রেচেস আউট হার হ্যান্ড, সে তার হাতগুলো প্রসারিত করলো। হি ড্রপস চিভালরাসলি অন ওয়ান নি অ্যান্ড কিসেস ইট, সে তখন সেই বীরত্বপূর্ণভাবে মানে বীরের মতো ভান করে হাঁটু গেড়ে বসে সে হাতগুলোকে চুম্বন করলো। পেটকফ অ্যাসাইড টু ক্যাথরিন বিমিং উইথ প্যারেন্টাল প্রাইড, অ্যাসাইড টু ক্যাথরিন মানে পেটকফ আর ক্যাথরিন তারা পাশাপাশি আছে, এবং তারা যখন এই দৃশ্যটা দেখছে তাদেরকে মনে হচ্ছে দেখে যে তারা বেশ ঝলমল করছে প্যারেন্টাল প্রাইড, মানে মা বাবা হিসাবে তাদের এই দৃশ্যটা দেখে ভীষণ গর্ব হচ্ছে। তারপরে পেটকফ বললেন, প্রিটি ইজন্ট ইট, তখন সে তার ওয়াইফকে বলছে কি আমাদের ডটার খুব সুন্দরী তাই না, শি অলওয়েজ অ্যাপিয়ার্স অ্যাট দ্য রাইট মোমেন্ট। তারপরে পেটকফ বলছে, আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের কন্যা ঠিক সব জায়গায় সঠিক মোমেন্টেই চলে আসে। ক্যাথরিন ইমপেশেন্টলি, ক্যাথরিন তখন অধৈর্যভাবে বললো, ইয়েস সে লিসেন্স ফর ইট, এটাতে তোমার মেয়ের কোনো বাবা নেই, সে আসলে ওই ডোরের অপর প্রান্তে দাঁড়িয়ে শুনছিল যে কখন কোন মোমেন্টটা তার আসার জন্য সঠিক হবে। তারপরে যখন সার্জিয়াস ওই রাইনার ব্যাপারে বললো ওয়্যার ইজ রাইনা, তখন সে ভাবলো যে হ্যাঁ এবারে আমার আসার সময় হয়েছে, ঠিক সেই মুহূর্তেই সে এলো, তার আগেও দরজা পিছন থেকে সব শুনছিল। ইট ইজ অ্যান অ্যাবমিনেবল হ্যাবিট, বললো এটা একটা জঘন্য হ্যাবিট, তার অভ্যাস, সে এরকম করে। সার্জিয়াস লিডস রাইনা ফরওয়ার্ড উইথ স্প্লেন্ডেড গ্যালেন্ট্রি, তখন সেই বীরের মতো ভাব করে সার্জিয়াস রাইনাকে নিয়ে আসলো, মানে হাত ধরে ধরে সামনে নিয়ে আসলো, অ্যাজ এফ শি ওয়্যার এ কুইন, এবং এমনভাবে নিয়ে আসছিল তার হাত ধরে যেন সে একটা কুইন। ওয়েন দে কাম টু দ্য টেবল, তারপরে এইভাবে তারা যখন টেবিলের কাছে এলো, শি টার্নস টু হেম উইথ এ বেন্ড অফ দ্য হেড, সে তারপরে তার দিকে মাথাটা বেঁকিয়ে দেখলো। হি বাউজ, সে আবার ঝুঁকলো, অ্যান্ড দ্যাস দে সেপারেট, এবং সেরকম করে আবার তখন তারা একজন থেকে আরেকজন আলাদা হয়ে গেল। হি কামিং টু হিজ প্লেস, সে তার জায়গা মানে যেখানে সে দাঁড়িয়েছিল সেই সিঁড়ির কাছে সেখানে দাঁড়িয়ে পড়লো। শি গোজ বিহাইন্ড হার ফাদার্স চেয়ার, এবং সে তার বাবার চেয়ারের পিছনে চলে গেল। স্টুপিং অ্যান্ড কিসিং হার ফাদার, তারপরে ঝুঁকে তার বাবাকে চুম্বন করে বলল, ডিয়ার ফাদার ওয়েলকাম হোম, বলো কি বাড়িতে তোমাকে স্বাগত। পেটকফ প্যাটিং হার চিক, তার গালে একটু আদর করে বলল, মাই লিটল প্যাট গার্ল। হি কিসেস হার, তারপর তাকে চুম্বন করলো। শি গোজ টু দ্য চেয়ার লেফট বাই নিকোলা ফর সার্জিয়াস অ্যান্ড সিটস ডাউন, নিকোলাস সার্জিয়াসের বসার জন্য যে চেয়ারটা নিয়ে এসেছিল সেটা ফাঁকাই ছিল, সার্জিয়াসও দাঁড়িয়েছিল, সে সেই চেয়ারটাকে বসে পড়ল। ক্যাথরিন, সো ইউ নো লঙ্গার এ সোলজার সার্জিয়াস, তারপরে সে আগের কথোপকথনটা ক্যাথরিন সার্জিয়াসের উদ্দেশ্যে কন্টিনিউ করলো, বললো তাহলে তুমি রেজিগনেশন দিয়ে দিয়েছো, তাহলে তুমি এখন আর সোলজার নয় তাই তো। সার্জিয়াস, আই এম নো লঙ্গার এ সোলজার, বলে কি না আমি এখন আর সোলজার নই। সোলজারিং মাই ডিয়ার ম্যাডাম ইজ দি কাওয়ার্ডস আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি ওয়েন ইউ আর স্ট্রং, বললো সোলজারিং ব্যাপারটা কি জানেন, এটা হচ্ছে একটা কাপুরুষের কাজ। এটা কি হয়, এটা কি করে, হচ্ছে আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি, মানে নির্দয়ভাবে আক্রমণ করো যখন তুমি শক্তিশালী, মানে যখন তুমি জানো যে জিতবে এবং অপরজন দুর্বল, সেই দুর্বলতার সুযোগ নিয়ে তুমি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ো, তাদেরকে নির্দয়ভাবে অ্যাট্যাক করো। অ্যান্ড কিপিং আউট অফ হার্মস ওয়ে, আর নিরাপদ স্থানে যখন থাকো বা পালিয়ে বেড়াও ওয়েন ইউ আর উইক, যখন তুমি দুর্বল। এই তো হচ্ছে একটা সোলজারের কাজ। দ্যাট ইজ দ্য হোল সিক্রেট অফ সাকসেসফুল ফাইটিং। একটা যুদ্ধে জেতার গোপন রহস্য হচ্ছে এটা। গেট ইউর এনিমি অ্যাট আ ডিসঅ্যাডভান্টেজ, তোমার এনিমিকে কোণঠাসা করো, অ্যান্ড নেভার অন এনি অ্যাকাউন্ট ফাইট হিম অন ইকুয়াল টার্মস। মেজর, তারপরে বললো কি আর যখনই শত্রুপক্ষ তোমার সমান সমানে আছে তখন তাদের সঙ্গে কোনোদিন যুদ্ধ করো না, এই হচ্ছে যুদ্ধের আর্ট। মেজর, তারপরে একটু বিদ্রুপ করে পেটকফকে বলছে, কি মেজর তাই তো, এইটাই তো তোমার আইডিয়া যুদ্ধ করার। পেটকফ, দে উডন্ট লেট আস মেক আ ফেয়ার স্ট্যান্ড আপ ফাইট ফর ইট। নাও এখানে দে মানে হচ্ছে রাশিয়ান সোলজার্স। পেটকফ বলছে আমার কিছু করার নেই, রাশিয়ান সোলজাররা বলে এইভাবেই যুদ্ধ করতে হবে, তারা যেটা বলে আমরা তো সেটাই করব।
সেই জন্য বলছে দে উডেন্ট লেট আস মেক আ ফেয়ার স্ট্যান্ড আপ ফাইট, মানে মুখোমুখি যুদ্ধ করে, যেটা অনেক আগে রাজাদের মধ্যে হতো। বলছে সেটা তো আমার যারা ঊর্ধ্বতন বস আছে বা আমার যারা অফিসার আছে তারা তো আমাদের করতে দেয়নি, তাহলে আমরা কি করতে পারি? তারা এইভাবেই আমাদের যুদ্ধ করতে বলেছিল, সেই জন্যই আমরা এই রণকৌশল নিয়ে যুদ্ধ করেছি। হাউএভার আই সাপোজ সোলজারিং হ্যাজ টু বি এ ট্রেড লাইক এনি আদার ট্রেড। তারপরে পেটকভ সার্জিয়াসের কথার সঙ্গে একটু সম্মত হয়ে বলছে, যদি আমার মনে হয় যে একটা সৈনিক হওয়া সেটা অন্যান্য আর 4-5টা পেশার মতোই শুধু একটা পেশা বা ব্যবসা। সার্জিয়াস প্রিসাইসলি, সার্জিয়াস বলছে একদম ঠিক, বাট আই হ্যাভ নো অ্যাম্বিশন টু সাকসিড অ্যাট আ ট্রেডসম্যান। এবং ঠিক এই কারণের জন্যই আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই একটা ধনী ব্যবসায়ী হওয়ার বা একজন ব্যবসায়ী হিসেবে উন্নতি করার। So I have taken the advice of that bagman of a captain that settled the exchange of prisoners with us at Pirut. তারপরে সে হঠাৎ করে এখানে একটা রেফারেন্স দিচ্ছে, বলছে এই যে আমি সিদ্ধান্তটা নিয়েছি রেজিগনেশন দেওয়ার, সেটা আমি নিজে নিয়ে আমাকে একজন ইনফ্লুয়েন্স করেছে বা কনভিন্স করেছে। সে কে? সে হচ্ছে ব্যাগম্যান অফ এ ক্যাপ্টেন, সে হচ্ছে শত্রুপক্ষের একজন ক্যাপ্টেন। আর ব্যাগম্যান অফ এ ক্যাপ্টেন মানে সে ক্যাপ্টেন কম ব্যবসায়ী বেশি। তাকে দেখেই এবং তার অ্যাডভাইস শুনেই আমি এই রেজিগনেশনটা দিয়েছি। এবং তার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছে? ওই যে পিরুট, গাইজ এখানে এই 1885 যুদ্ধে পিরুট বলে একটা জায়গা ছিল যেখানে প্রিজনার্সদের এক্সচেঞ্জ করা হতো। ধরো সার্বিয়ার তারা হয়তো 30 জন বুলগেরিয়ানকে আটক করেছে, এবং ধরো বুলগেরিয়ানরা তারা হয়তো 30 জন সার্বিয়ানকে আটক করেছে। তো ওই পিরুট জায়গাটায় প্রিজনার্সদের এক্সচেঞ্জ করা হতো, যে আমাদের সৈন্যদের তোমরা আমাদেরকে ফিরিয়ে দাও, আমরাও তোমাদের সৈন্যকে তোমাদের দিকে ফিরিয়ে দিচ্ছি। বলছে এই এক্সচেঞ্জটা করতে এসেছিল একজন ক্যাপ্টেন, ওনার অ্যাডভাইস বা উপদেশ নিয়েই আমি এই রেজিগনেশনটা দিয়েছি এবং আমার এই সৈনিক পদ থেকে আমি পদত্যাগ করেছি। পেটকভ, হোয়াট, দ্যাট সুইস ফেলো? পেটকভ তখন বলছে, আরে ওই সুইস ফেলোটার কথা বলছো কি? সার্জিয়াস, আই হ্যাভ অফেন থট অফ দ্যাট এক্সচেঞ্জ সেন্স। তখন বলছে সার্জিয়াস, আমি প্রায়ই ওই এক্সচেঞ্জটার কথা ভাবি, জানো, এক্সচেঞ্জ মানে লেনদেন। হি ওভার রিচড আস অ্যাবাউট দোজ হর্সেস। ওভার রিচ মানে সম্পূর্ণভাবে ধূর্ততার সঙ্গে বা চালাকির সঙ্গে কাউকে ঠকানো। বলছে জানো ওখানে একটা এক্সচেঞ্জ আমরা করেছিলাম, ওখানে প্রিজনার এক্সচেঞ্জ হয়নি, অনেক কিছু এক্সচেঞ্জ হতো। যেমন ধরো প্রিজনারের পরিবর্তে কেউ হয়তো মেশিন গানস দিল, বা কারোর কাছে মেশিন গানস আছে, সেই মেশিন গানসের পরিবর্তে কেউ হয়তো শত্রুপক্ষের কাছ থেকে খাবার নিল। বিভিন্ন ধরনের আদান প্রদান ওই পিরুট জায়গাটা হতো। বলছে ওইখানে ওই সুইস ফেলোটা কথা বলছো? আরে ও তো আমাকেও ওখানে ঠকিয়েছে। সার্জিয়াস, অফকোর্স হি ওভার রিচড আস। সার্জিয়াস তখন বলে নিশ্চয়ই সে আমাদেরকে ঠকিয়েছে। হিজ ফাদার ওয়াজ আ হোটেল অ্যান্ড লিভারি স্টেবল কিপার। ও তো আমাদেরকে নিশ্চয়ই ঠকাবে। তুমি জানো সে কে ছিল? তার বাবা একজন হোটেল ব্যবসায়ী ছিল, আর লিভারি স্টেবল কিপার মানে লিভারি মানে বলতে পারো খোঁয়ার। বাট এখানে খোঁয়ারটা কিসের জন্য? হর্সদের জন্য, মানে যারা হর্সদের দেখাশোনা করে এবং কেউ যদি ভাড়া চায় সেখান থেকে ভাড়া দেয়। বা ধরো কারো কাছে হর্স আছে, সে হয়তো 2-5 দিনের জন্য বাইরে যাচ্ছে, তো সেই লিভারি মানে সেই জায়গাতে যদি দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে মূল্য দেওয়া হয়, তাহলে ওই 2-5 দিনের জন্য তারা সেই হর্সটা দেখাশোনা করবে। তো বলছে তার বাবার তো এরকম একটা লিভারি ছিল, আর তার বাবার হোটেলস ছিল। তার মানে বুঝতেই পারছো এই ব্যবসা করাটা তাদের রক্তে আছে। অ্যান্ড হি ওড হিজ ফার্স্ট স্টেপ টু হিজ নলেজ অফ হর্স ডিলিং। আর এই যে হর্স ডিলিং করার এই যে জ্ঞান তার মধ্যে আছে, সেটা তো সে শিখেছিল তার বাবার কাছ থেকেই। এখানে আমরা বুঝতে পারবো হর্স ডিলিং কীভাবে ওরা করেছিল। উইথ মক এনথুজিয়াজম, তারপরে এটা একটু উপহাস করে এবং উৎসাহের সঙ্গেই বললো, হি ওয়াজ আ সোলজার, এভরি ইঞ্চ আ সোলজার। মানে সার্জিয়াস বলছে যে সোলজার মানে তো একজন ব্যবসায়ী। যদি একটা সোলজার মানে একটা ব্যবসায়ী হয়, তাহলে এই যে সুইস ব্যক্তিটা সে একজন প্রকৃতপক্ষে সোলজার ছিল, কারণ সে ব্যবসাটা খুব ভালো বুঝত। ইফ অনলি আই হ্যাড বট দ্য হর্সেস ফর মাই রেজিমেন্ট ইনস্টেড অফ ফুলিশলি লিডিং ইট ইনটু ডেঞ্জার, আই শুড হ্যাভ বিন ফিল্ড মার্শাল নাও। তখন সেগুলো বিদ্রুপ করে বলছে, যদি আমি এই ঘোড়াগুলো নিয়ে এবং তাদেরকে বিপদে না ফেলে যদি এই ঘোড়াগুলো আমি আমার রেজিমেন্টের জন্য কিনতাম, তাহলে হয়তো আমার যারা অফিসার আছে তারা খুশি হয়ে আমাকে ফিল্ড মার্শাল করে দিত। ক্যাথরিন, আ সুইস
হোয়াট ওয়াজ ই ডুইং ইন দ্য সার্বিয়ান আর্মি? ক্যাথরিন বলছে একজন সুইস, সে সার্বিয়ান আর্মিতে কী করছিল? পেটকভ ভলেন্টিয়ার অফকোর্স, বললো কি সে একজন স্বেচ্ছা সৈনিক ছিল, কিন অন পিকিং আপ হিজ প্রফেশন। এবং এমন অনেক স্বেচ্ছা সৈনিক যারা তাদের পেশাটাকে আরও পলিশড বা আরও ভালো করতে চায় বা প্রমোশন পেতে চায়, তারা এই ধরনের ভলেন্টিয়ার করে যুদ্ধে যাওয়ার জন্য। চাকলিং তারপর মৃদু হাস্য করে বলল, উই শুডেন্ট হ্যাভ বিন এবল টু বিগিন ফাইটিং ইফ দিজ ফরেনার্স হ্যাডেন্ট শোন আস হাউ টু ডু ইট। এই কথাটাই আবার বলছে যে আসল ব্যাপার হচ্ছে আমরা বুলগেরিয়ানসরা এবং সেইখানে যারা সার্বিয়ানস আছে তাদেরও বেশিরভাগ সৈন্য অস্ট্রিয়ানস ছিল। বলছে এই বাইরে থেকে ওরা এসে আমাদের যদি না দেখাতো যে কীভাবে যুদ্ধ করতে হয়, তাহলে হয়তো আমরা কোনো দিনই এত সুন্দরভাবে যুদ্ধটা করতে পারতাম না বা ইনফ্যাক্ট জিততাম না। উই নিউ নাথিং অ্যাবাউট ইট, আমরা তো যুদ্ধের ব্যাপারে কিছুই জানতাম না। তারা বাইরে থেকে এসেই তো আমাদেরকে যুদ্ধের কৌশল শেখালো। অ্যান্ড নাইদার ডিড দ্য সার্বিয়ান্স, মানে এই সার্বিয়ান্স আর বুলগেরিয়ান্স দুজনেরই একই অবস্থা। এই যে বললাম, সার্বিয়ান্সদের অস্ট্রিয়ানরা হেল্প করেছিল আর বুলগেরিয়ান্সদের রাশিয়ানসরা হেল্প করেছিল। ইগার দ্যার উড হ্যাভ বিন নো ওয়ার উইদাউট দেম। তারপরে সে বলল, আমি তোমাকে বলছি ওই অফিসাররা, মানে বাইরের দেশে বা অন্য দেশের অফিসাররা এসে যদি আমাদের সাহায্য না করতো তাহলে হয়তো কোনো যুদ্ধই হতো না।